বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। ফ্লো চার্ট। ফ্লো অর্থ হলো প্রবাহ। যে চার্টে তথ্যের প্রবাহ আমরা দেখাই সেই চার্টটাই হলো ফ্লো চার্ট। তাহলে একটা ফ্লো চার্টে কি থাকে? তথ্যের ফ্লো থাকে। ইন এ ফ্লো চার্ট উই গেট ফ্লো অফ ইনফরমেশন। তথ্যের প্রবাহ পাই একটা ফ্লো চার্টে। What is a flow chart? A flow chart is a drawing or diagram that shows the stages of a process or an activity from the beginning to the end. কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত পয়েন্ট আকারে যদি আমরা উপস্থাপন করি একটা ড্রয়িং বা ডায়াগ্রামের মধ্যে, সেটাই হলো ফ্লো চার্ট। তাহলে প্যাসেজে যে প্রদত্ত তথ্যগুলো থাকে সেগুলো পয়েন্ট আকারে আমরা ফ্লো চার্টে উপস্থাপন করি। টু গেট 10 on 10, 10-এ 10 পাওয়ার জন্য উই হ্যাভ টু ফলো সাম স্টেপস। আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ, উই হ্যাভ টু ড্র দ্য বক্সেস প্রপারলি। আমাদেরকে বক্সগুলো সঠিকভাবে অঙ্কন করতে হবে। উই ক্যান ড্র বক্স আইদার ইন এ হরাইজন্টাল ডিরেকশন অর ইন এ ভার্টিক্যাল ডিরেকশন। আমরা হরাইজন্টাল ডিরেকশন বা ভার্টিক্যাল ডিরেকশন যে কোনো ডিরেকশনে আমরা বক্সগুলো আঁকতে পারি। ইফ উই ড্র দ্য বক্সেস ইন এ হরাইজন্টাল ডিরেকশন, যদি আমরা হরাইজন্টাল ডিরেকশনে বক্সগুলো আঁকি তাহলে বক্সগুলো হবে এরকম। And if we draw the boxes in a vertical direction, the boxes will be like this. এভাবে আমরা উপর থেকে নিচের দিকে ফ্লো হবে, বক্সগুলো অঙ্কন করব। এই দুই স্টাইলের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী দ্বিতীয় স্টাইলটি বেশি পছন্দ করে, কারণ এর ফলে পরীক্ষার্থী উত্তর লেখার জন্য পর্যাপ্ত জায়গা পেয়ে থাকে। অপরদিকে পাশাপাশি 6টি বক্স আঁকা অনেকের জন্যই হয়তো কঠিন হয়ে যায়। Let us see how to draw boxes. বক্স আঁকার ক্ষেত্রে আমাদের কিছু ইনস্ট্রাকশন বা কিছু গাইডলাইন রয়েছে, আমরা সেগুলো একটু দেখে নেই। We have to draw 6 boxes. We will use arrow sign between 2 boxes. দুইটা বক্সের মাঝে আমরা arrow sign ব্যবহার করব। We will use numbering. আমরা 1 2 3 4 এভাবে 6 পর্যন্ত নাম্বারিং ব্যবহার করব। For drawing boxes, we can use either pencil or pen. বক্স ড্র করার জন্য আমরা পেন্সিল অথবা পেন যে কোনোটাই ব্যবহার করতে পারি। বাট রিমেম্বার, ফর রাইটিং অ্যান্সার ইউ হ্যাভ টু ইউজ অনলি পেন। উত্তর লেখার জন্য শুধু কলম ব্যবহার করতে পারবো। আই ক্যান নট রাইট মাই অ্যান্সার্স বাই ইউজিং অর উইথ পেন্সিল। পেন্সিল ব্যবহার করে আমি উত্তর লিখতে পারবো না। আই হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার উইথ মাই পেন। পেন দিয়ে আমাকে উত্তর লিখতে হবে। My boxes should be of same size. আমার বক্সগুলো একই সাইজের হওয়া উচিত। If I draw boxes of the same size, they will look good. যদি আমি বক্সগুলো একই সাইজের অঙ্কন করি তাহলে দেখতে ভালো লাগবে। Undoubtedly, if my boxes are good or if they look good, I will get good marks. যদি দেখতে ভালো লাগে তাহলে আমি ভালো নাম্বারও পেতে পারি। Another thing about writing information in the boxes, a question arises whether the students should use capital letter at the beginning of the phrase or they should use small letter. ছাত্রছাত্রীরা প্রায় সময় একটা প্রশ্ন করে যে ক্যাপিটাল লেটার দিয়ে পয়েন্টগুলো শুরু করব না স্মল লেটার দিয়ে শুরু করব। একটি ফ্রেজ লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটারের প্রয়োজন হয় না, তবে বোর্ড প্রশ্ন দেখলে বোঝা যায় যে তারা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছে। তো আমরা বোর্ডকেই ফলো করব। বোর্ডের প্রশ্নে যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে আমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, আর স্মল লেটার দিয়ে শুরু করলে স্মল লেটার দিয়ে করব। এক্ষেত্রে আমি বোর্ডকে ফলো করব।
But if the first word of the phrase is a proper noun, phrase প্রথম শব্দটি যদি proper noun হয়, I will start my phrase with capital letter. আমি আমার ফ্রেজটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। What should I write inside the boxes? বক্সগুলোর ভিতরে আমার কি লেখা উচিত? I have to write phrases inside the boxes. বক্সের ভিতর অবশ্যই আমি ফ্রেজ লিখব। Let us look at some do's. চলো আমরা কিছু কর্তব্য যেগুলো আমরা করব ফ্লো চার্ট অ্যান্সার করতে গিয়ে সেগুলোর দিকে এক নজর দেখে নেই। We cannot write sentences. That's why we will write phrases. আমরা বাক্য লিখতে পারবো না, এই কারণে অবশ্যই আমরা উত্তরগুলো কিসে লিখব? আমরা উত্তরগুলো লিখব ফ্রেজে। Now a question arises, what is a phrase? এখন একটা প্রশ্ন জাগে হয়তো ফ্রেজ কি? A phrase is a group of words which doesn't have subject and finite verb. একটা ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যা একটা অর্থ দিবে কিন্তু যার ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। সো when I write the answer inside the boxes, যখন আমি বক্সের ভিতরে উত্তরগুলো লিখব, I must try to avoid finite verbs. আমি অবশ্যই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াগুলো পরিহার করব, and I will write only phrases. I cannot write full sentence. I have to follow the first phrase given or that I get in the question paper. আমি কোয়েশ্চেন পেপারে যে ফ্রেজটা পাবো সেই ফ্রেজটাকে ফলো করব। If the phrase is infinitive phrase, I will try to write infinitive phrases in other boxes. যদি প্রথম বক্সে যে প্রশ্নে ফ্রেজটা দেয়া থাকবে সেটা infinitive phrase হয়, তার মানে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হয়, তাহলে আমি বাকিগুলোতে একই স্টাইলে ফ্রেজ গঠন করার চেষ্টা করব। If I get present participle phrase, I will try to write down same type of phrase. যদি আমি present participle ভার্বের present ফর্মের সাথে ing plus extension পাই, আমি সেই স্টাইল বা একই ধরনের ফ্রেজ দিয়ে বাকি বক্সগুলোতে তথ্য প্রদান করার চেষ্টা করব। I have to maintain order. যেহেতু ফ্লো চার্টে তথ্যের ফ্লো থাকবে সেহেতু আমাকে অবশ্যই ফ্লো মেনটেন করতে হবে। তাহলে আমি যদি ফ্লো তথ্যগুলো দিতে গিয়ে আগে পরে করে ফেলি তাহলে আমি পূর্ণাঙ্গ নাম্বার পাবো না। আমাকে অবশ্যই তথ্যগুলো যেই ধারাবাহিকতায় আসবে বা হওয়া উচিত সেই ধারাবাহিকতায় আমাকে লিখতে হবে। Now we will look at the most important part. এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা দেখব। The most important part of this lecture, এই লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, how can I write phrases? আমি কিভাবে ফ্রেজ লিখতে পারি? For writing phrases I have given some structures. ফ্রেজ লেখার জন্য আমি কিছু স্ট্রাকচার দিয়েছি, একটু দেখে নাও সবাই, একটু দেখে নেই। The first structure, participle phrase, verb plus ing plus extension. Verb plus ing, present participle plus extension. Most of the or highest number of flowcharts will be done by using this structure. সবচেয়ে বেশি সংখ্যক flowchart করা হবে এই স্ট্রাকচার ব্যবহার করে। verb plus ing plus extension, এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা সর্বাধিক সংখ্যক flowchart করব। Then let us look at the second structure. If we get be verb inside the sentence, we cannot write be verb. আমরা যদি am, is, are, was, were এগুলো পাই তাহলে আমরা am, is, are, was, were এগুলো ফ্রেজের মধ্যে লিখতে পারবো না। আমরা জানি am, is, are, was, were এগুলো ফাইনাইট ভার্ব, তাহলে আমাকে এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে আমি am, is, are, was, were কে যদি being এ রূপান্তরিত করি তাহলে আমার সেটা অসমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত হবে। তাহলে my structure can be being plus extension. Then if I have
হ্যাভ, হ্যাজ অর হ্যাড ইন দ্য সেন্টেন্স। যদি বাক্যের ভিতরে হ্যাভ, হ্যাজ, হ্যাড পাই, এগুলো সমাপিকা ক্রিয়া, আমি লিখতে পারবো না ফ্রেজে, সেহেতু আমি এগুলোকে হ্যাভিং এ রূপান্তরিত করে ফ্রেজ গঠন করার চেষ্টা করব। দেন the next important structure is infinitive phrase. To plus verb in base form plus extension. We will find this structure also frequently. আমরা এই স্ট্রাকচারটাও খুব বেশি পাবো আমাদের অনেক জায়গায় বা অনেকগুলো ফ্লো চার্ট করতে। we will use this structure. আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। then any noun phrase, যে কোনো noun phrase ব্যবহার করতে পারবো। then verb in third form participle phrase, verb in third form plus extension, verb এর past participle form প্লাস এক্সটেনশন, এটাও আমরা বারবার ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারও আমাদের। দ্য আদার স্ট্রাকচারস আর লেস ইম্পর্টেন্ট। অন্যান্য স্ট্রাকচারগুলো যেগুলো আমি 7, 8 এবং 9 নম্বরে দিয়েছি, এগুলো লেস ইম্পর্টেন্ট। উই উইল ট্রাই টু অ্যাভয়েড দেম। আমরা যথাসম্ভব চেষ্টা করব এই স্ট্রাকচারগুলো অ্যাভয়েড করার। এর ভিতরে রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। মাঝে মাঝে সিঙ্গেল ওয়ার্ডেও আমার ফ্লো চার্টের পয়েন্ট লিখতে হতে পারে। এখন আমি যদি সেই লাঞ্চন গল্প চলে যাই আর বলি যে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফুড আইটেমস টেকেন বাই দ্য লেডি গেস্ট অ্যান্ড দ্য রাইটার। লেডি গেস্ট এবং রাইটার যে ফুড আইটেম গুলো গ্রহণ করেছিল সেগুলো দেখিয়ে আমাকে ফ্লো চার্ট করতে বলা হলো। তাহলে প্রথম বক্সে ধরি তারা দিয়ে দিয়েছে স্যামন ফিশ, তাহলে পরবর্তী বক্সে সবগুলো আমার নাউন আসবে। অথবা লেডি গেস্টের ক্যারেক্টারিস্টিক, সেক্ষেত্রে আমার ছোট ছোট পয়েন্ট আসবে। আমরা এরকম সিঙ্গেল শব্দ দিয়েও প্র্যাকটিস করব। তবে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো, যদি প্রশ্নপত্রের প্রথম বক্সে সিঙ্গেল ওয়ার্ড না থাকে তাহলে আমি অন্য কোনো বক্সে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার না করার চেষ্টা করব। সিঙ্গেল ওয়ার্ড দিলে এমনও হতে পারে যে আমার পুরো উত্তরটা কাটা যেতে পারে। ওকে, তাহলে সিঙ্গেল ওয়ার্ড এটা আমি চেষ্টা করব যথাসম্ভব অ্যাভয়েড করার। আই উইল মেক ফ্রেজেস, আমি ফ্রেজ গঠন করব। নেক্সট নাম্বার 9 ভার্ব ফ্রেজ। এটা মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায় যে তারা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইএস দিয়ে বাকি অংশ জুড়ে দিয়েছে। যদি এটা পরীক্ষার প্রশ্নপত্রের প্রথম বক্সে থাকে তাহলে আমি পরের বক্সে লিখবো, আর যদি না থাকে তাহলে আমি কোনো বক্সেই এই স্টাইলটা ফলো করব না। তাহলে 7, 8, 9 we will try to avoid these structures. নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 এই স্ট্রাকচারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, so we will try to use the other structures that we find in number 1, 4, 5 or 6. Okay, এই 1, 4, 5, 6 এই স্ট্রাকচারগুলোই আমরা বেশি ব্যবহার করব। এবং আমরা বইতে যদি আমরা যে কোনো উত্তরপত্রে দেখি তখনও আমরা দেখব এই সকল স্ট্রাকচার ব্যবহার করে সর্বাধিক সংখ্যক আমার ফ্রেজ গঠন করা হয়েছে। Now some don'ts. What are the things that we should avoid? কোন জিনিসগুলো আমার পরিহার করা উচিত, কোন জিনিসগুলো আমি ফ্লো চার্ট করার সময় করব না। The first thing, I will not write full sentences. আমি পুরো বাক্য লিখব না। নিচে দেখো, স্লাইডের নিচে একটা বাক্য দেয়া আছে, পাবলিক ইউনিভার্সিটিজ অ্যাট্রাক্ট দ্য বেস্ট মাইন্ডস টু টিচিং। ইটস এ কমপ্লিট সেন্টেন্স। এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন রয়েছে। তো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন, এই জাতীয় বাক্য হলো পূর্ণাঙ্গ বাক্য, যেখানে সাবজেক্ট থাকবে, সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। সো দ্য মেইন থিং ইজ দ্যাট I am not allowed to write full sentences. I have to write only phrases. আমি পূর্ণ বাক্য লিখতে পারবো না। যদি পূর্ণ বাক্য লিখি আমাকে ওই পয়েন্টের জন্য কোনো নাম্বার দেবে না। Okay. Then as it is not a full sentence, I will not use full stop. যেহেতু এটি পুরো বাক্য নয়, আমি ফুল স্টপটাও ব্যবহার করব না। I will try to avoid full stop. When I write a phrase is not a sentence. একটা ফ্রেজ কিন্তু একটা বাক্য না। So why should I use a full stop? কেন আমার ফুল স্টপ ব্যবহার করা উচিত? Rather I should avoid full stop. বরঞ্চ আমার কি করা উচিত? ফুল স্টপ অ্যাভয়েড করা উচিত। I will not use any auxiliary verbs or modal verbs. Auxiliary verbs are finite verbs, so I should not use them. আমি সেগুলোকে ব্যবহার করব না। মডালস গুলোকেও আমি অ্যাভয়েড করব। Then I will not write my answer without drawing boxes.
বক্স আঁকা ছাড়া আমি উত্তর লিখবো না। ইফ আই অনলি রাইট দ্য অ্যান্সার এন্ড আই ডু নট ড্র দ্য বক্সেস, যদি আমি উত্তরটা লিখি বক্সগুলো ড্র না করি, দেন আনডাউটেডলি আই উইল নট গেট মার্কস, আমি কোনো নাম্বারই পাবো না, এন্ড আই উইল গেট জিরো, আমি জিরো পাবো, কোনো নাম্বারই আমাকে প্রদান করা হবে না, বা পরীক্ষায় আমি কোনো নাম্বার পাবো না। নাও ইটস টাইম টু প্র্যাকটিস, চলো এবার একটু অনুশীলন করা যাক। ফার্স্ট উই উইল practice with the structure verb plus ing plus extension. Okay. After getting the question paper, প্রশ্নপত্র পাওয়ার পরে when I will answer question number 2, যখন আমি 2 নাম্বার প্রশ্নটা উত্তর লিখব, first I have to see what is written after showing or highlighting. প্রশ্নের showing অথবা highlighting এর পরে কি আছে সেটা আমাকে খেয়াল করতে হবে, এবং সেটা দেখে আমার পরবর্তীতে উত্তরটা লিখতে হবে। তাহলে একটু প্রশ্নপত্রটা পড়ি, এখানে কি লেখা আছে? read the following text and make a flowchart showing or highlighting। তাহলে showing or highlighting এই জায়গার পরবর্তীতে আমার কি লেখা আছে সেটা আমাকে সবচেয়ে ভালোভাবে দেখতে হবে। the facilities or opportunities provided by public universities, পাবলিক ইউনিভার্সিটি যে ফ্যাসিলিটিস বা অপরচুনিটিস গুলো প্রদান করে সেগুলো দেখিয়ে আমাকে ফ্লো চার্ট করতে বলা হয়েছে। ওকে, নাও বিফোর রাইটিং দ্য পয়েন্টস, পয়েন্ট গুলো লেখার আগে let us have an idea of the passage, চলো প্যাসেজটার একটু আইডিয়া নিয়ে নেই। ওকে, and at the time of reading, পড়ার সময় we will try to identify the answer also, আমরা উত্তরগুলো বের করব। what will you do at the time of your examination, পরীক্ষার সময় তুমি কি করবা? you will take a pencil, একটা পেন্সিল নিবা, you will read the passage, প্যাসেজটা পড়বা, and at the time of reading you will underline the parts or underline the sentences where you think you may get the answer, যেখানে তোমার মনে হয় যে উত্তরটা পেতে পারো, বা যেই পার্টে বাক্যের যে অংশে সেইটুকু তুমি আন্ডারলাইন করে নিবা। দেন আফটার আইডেন্টিফাইং 6 পয়েন্টস, 6টা পয়েন্ট আইডেন্টিফাই করে ফেলার পরে ইউ উইল স্টার্ট রাইটিং, তুমি লেখা শুরু করবা। তাহলে প্রথম দায়িত্ব কি হবে? ফার্স্ট ইউ উইল আইডেন্টিফাই the sentences from where you are going to make your answers, তুমি তোমার উত্তরগুলো যে বাক্য থেকে তৈরি করবা সেই বাক্যগুলো প্রথমে তুমি আইডেন্টিফাই করে নিবা। দেন আফটার আইডেন্টিফিকেশন হয়ে গেলে ইউ উইল স্টার্ট রাইটিং, তুমি উত্তর লেখা শুরু করবা। বাট ইফ ইউ ডু নট আইডেন্টিফাই অ্যান্ড স্টার্ট রাইটিং ইউ মে মিস ওয়ান পয়েন্ট ইন দ্য মিডল, যদি তুমি আইডেন্টিফাই না করে উত্তর লেখা শুরু করো, দেখা যাবে মাঝখানে একটা বা দুটো পয়েন্ট তুমি ফেলে দিয়ে পেছনে চলে গেছো, তখন তোমার যে ফ্লোটা ব্রেক করবে, যার কারণে ইউ উইল নট গেট গুড মার্কস, তুমি ভালো নাম্বার পাবা না। ওকে, so this passage will tell us about the opportunities or facilities provided by the public universities, পাবলিক ইউনিভার্সিটি যে সুযোগ সুবিধাগুলো প্রদান করে, যে ফ্যাসিলিটিস বা অপরচুনিটিস গুলো প্রদান করে, সেগুলো দেখিয়ে আমাকে একটা ফ্লো চার্ট করতে বলা হলো। সো let us start now. Okay, first we will look at the first box, প্রথম বক্সের দিকে প্রথম আমরা একটু তাকাবো। the first in the first box I will get a phrase, প্রথম বক্সে একটা ফ্রেজ দেয়াই থাকবে, and I will follow that box, আমি ওই বক্সটাকে ফলো করব। প্রথম বক্সে কি দেয়া আছে? যে অফারিং এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস, বিভিন্ন ধরনের সাবজেক্ট অফার করছে। তাহলে পাবলিক ভার্সিটি কি করছে? বিভিন্ন ধরনের সাবজেক্ট অফার করছে। Let us now read the passage and try to identify from where this point has been taken. চলো আমরা প্যাসেজটা একটু পড়ি, আইডেন্টিফাই করার চেষ্টা করি এই পয়েন্টটা কোথা থেকে নেওয়া হলো। পাবলিক ইউনিভার্সিটিজ আর দ্য ফার্স্ট চয়েসেস অফ মোস্ট স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রীর প্রথম পছন্দ হলো পাবলিক ইউনিভার্সিটিজ। দ্য পাবলিক ইউনিভার্সিটিজ অফার এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস, পাবলিক ইউনিভার্সিটি গুলো বিভিন্ন ধরনের সাবজেক্ট অফার করে। তাহলে এখান থেকে আমি আমার প্রথম পয়েন্ট পেয়েছি। তাহলে এই জায়গাটুকু আমি প্রথমে মার্ক করে নিব আমার প্রশ্নপত্রে, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে নিব হালকা করে, যাতে আমি বুঝতে পারি। তাহলে এখান থেকে কি করা হয়েছে? পাবলিক ইউনিভার্সিটিজ এইটুকু সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে। অফারটা ছিল ফাইনাইট ভার্ব, সেটাকে
নন ফাইনাইটে রূপান্তরিত করা হয়েছে আইএনজি লাগিয়ে অফারিং, অফারিং এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস। তাহলে এখানে কোন স্ট্রাকচার ফলো করা হলো? হিয়ার দ্য স্ট্রাকচার ইজ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এবার আমি পুরো প্যাসেজ আমার এখানে যতটুকু দেয়া আছে ততটুকু পড়ে I will try to identify more points, at least 5 phrases. আমি আরো 5টি ফ্রেজ খুঁজে বের করার বা এখান থেকে তৈরি করার চেষ্টা করব। ওকে। The public universities offer a wide range of subjects in science, commerce, liberal arts, humanities, engineering and technology, law, education and medicine. এই ক্ষেত্রগুলোতে বিভিন্ন ধরনের সাবজেক্ট অফার করে কে? পাবলিক ইউনিভার্সিটিস। তাহলে প্রথম লাইন থেকে আমাদের প্রথম পয়েন্ট নেওয়া হয়েছে, সেটা আমরা অলরেডি বক্সে পেয়ে গেছি। উই উইল লুক ফর দ্য সেকেন্ড পয়েন্ট। আমরা দ্বিতীয় পয়েন্টটা খুঁজবো। পাবলিক ইউনিভার্সিটিস অ্যাট্রাক্ট দ্য বেস্ট মাইন্ডস টু টিচিং, although the monetary compensation for the teachers is anything but attractive. পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা ইউনিভার্সিটিস গুলো ভালো মেধা সম্পন্নদের, এখানে বেস্ট মাইন্ডস বলতে বোঝানো হয়েছে যাদের মেধা খুব ভালো, যারা মেধাবী, সবচেয়ে ভালো মেধা সম্পন্নদের শিক্ষক হিসেবে আকৃষ্ট করে, যদিও তাদেরকে প্রদত্ত আর্থিক সুবিধা বা পারিতোষিক মোটেও আকর্ষণীয় নয়। দ্যাট মিন্স হোয়াট আর দ্য পাবলিক ইউনিভার্সিটিজ গেটিং? দে আর গেটিং দ্য বেস্ট মাইন্ডস or they are attracting the best minds to teaching. ওকে, তাহলে এখান থেকে যদি আমি পয়েন্ট হিসেবে একটু আন্ডারলাইন করে নেই, পাবলিক ইউনিভার্সিটিস অ্যাট্রাক্ট দ্য বেস্ট মাইন্ডস টু টিচিং। পাবলিক ইউনিভার্সিটিস আমার সাবজেক্ট, আমি নিব না। অ্যাট্রাক্ট দ্য বেস্ট মাইন্ডস টু টিচিং, তাহলে অ্যাট্রাক্ট এর সাথে আইএনজি যুক্ত করে যদি দেই অ্যাট্রাক্টিং দ্য বেস্ট মাইন্ডস টু টিচিং, তাহলে আমার হয়ে যায়। তাহলে আমার দ্বিতীয় পয়েন্ট আমি লিখব অ্যাট্রাক্টিং দ্য বেস্ট মাইন্ডস টু টিচিং। ওকে, এবং এটা আমি বক্সে লিখে ফেললাম, অ্যাট্রাক্টিং দ্য বেস্ট মাইন্ডস টু টিচিং। ওকে, তারপরে একটু পড়ে যাই এটাকে, অলদো মনিটরি এটা পড়েছি, তারপরে বাকি কি আছে? লাইব্রেরি, ল্যাবরেটরি, ইন্টারনেট, রিসার্চ ফ্যাসিলিটিস আর মাচ বেটার হিয়ার। তাহলে এখানে আমি আরো একটা পয়েন্ট পাই। আচ্ছা, এখানে কি ল্যাবরেটরি, লাইব্রেরি, ইন্টারনেট, রিসার্চ ফ্যাসিলিটিস এগুলো মাচ বেটার, অনেক ভালো, দেন এনিহোয়ার এলস ইন দ্য কান্ট্রি, দেশের অন্য যে কোনো জায়গার চেয়ে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, এই বাক্যে কিন্তু আমি পাবলিক ইউনিভার্সিটির পরে যে কোনো একটা ভার্ব চিন্তা করব, সেরকম এখানে সরাসরি ভার্ব দেয় না, আমাকে একটা ভেবে নিতে হবে। তাহলে পাবলিক ইউনিভার্সিটি, এখানে যদি পাবলিক ইউনিভার্সিটিস গুলোতে যদি ভালো, অপেক্ষাকৃত ভালো ল্যাবরেটরি, লাইব্রেরি, ইন্টারনেট, রিসার্চ ফ্যাসিলিটিস থাকে, তাহলে আমরা বলতে পারি না যে পাবলিক ইউনিভার্সিটিস গুলো আমাদেরকে ভালো, অপেক্ষাকৃত ভালো ল্যাবরেটরি, লাইব্রেরি, ইন্টারনেট, রিসার্চ ফ্যাসিলিটিস প্রদান করছে। তাহলে আমি একটা ভার্ব দিয়ে নিতে পারি। যদি আমি এভাবে লিখি যে অফারিং, অফার সাথে আবারও আইএনজি লাগিয়ে নিলাম, অফারিং, বেটার শব্দটা পেছনে ছিল, এটাকে আগে নিয়ে আসলাম, অফারিং বেটার লাইব্রেরি, ল্যাবরেটরি, ইন্টারনেট এন্ড রিসার্চ ফ্যাসিলিটিস। আমি মনে মনে এভাবে চিন্তা করলাম কি, পাবলিক ইউনিভার্সিটিজ আর অফারিং, তাহলে পাবলিক ইউনিভার্সিটিজ সাবজেক্ট বাদ, আর অক্সিলিয়ারি ভার্ব ছিল তাকে বাদ দিলাম, পরের অংশ কি রইলো? অফারিং। তাহলে অফারিং থেকে শুরু, অফারিং বেটার লাইব্রেরি, ল্যাবরেটরি, ইন্টারনেট এন্ড রিসার্চ ফ্যাসিলিটিস। তাহলে আমার 3 নাম্বার পয়েন্ট হয়ে গেল এখান থেকে। তাহলে আমি সেটাকেও লিখে ফেললাম বক্সে, offering better library, laboratory, internet and research facilities. ওকে, তারপরে আসি পরের লাইনে কি বলা হয়েছে। সেমিনার্স, সিম্পোজিয়ামস, লেকচার্স, workshops, debates and exhibitions are often held in these institutions and there is ample scope মানে প্রচুর সুযোগ রয়েছে for national and international exposure for promising young knowledge seekers. তাহলে এখানে আমরা কি দেখি? এখানে আমরা দেখি যে সেমিনার, সিম্পোজিয়াম, লেকচার, ওয়ার্কশপ, ডিবেট, এক্সিবিশনস এগুলো প্রায় সময় অনুষ্ঠিত হয় কোথায়?
পাবলিক ভার্সিটি গুলোতে। ওকে, পাবলিক ভার্সিটিজে এগুলো প্রায় অনুষ্ঠিত হয় এবং এখানে একজন ছাত্রের জন্য প্রচুর সুযোগ রয়েছে। কিসের? যারা সম্ভাবনাময় তরুণ জ্ঞান অন্বেষণকারী, ওকে, তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে কি জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতির। তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে তুলে ধরতে পারে, পরিচিত হতে পারে। তাহলে জাতীয় এবং দে ক্যান টেক বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস, তারা জাতীয় এবং আন্তর্জাতিক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। সো দিস ইজ এ হিউজ বেনিফিট ফর দোজ স্টুডেন্টস হু স্টাডি at public universities, যারা পাবলিক ইউনিভার্সিটিজে পড়ালেখা করে। ওকে, তাহলে এখান থেকে আমি একটু পয়েন্ট নিলাম যে এখানে আমার একটা পুরোটাতে একটা ভার্ব দেয়া আছে হেল্ড। তাহলে হেল্ডটাকে যদি আমি ভার্ব এর সাথে আইএনজি দিয়ে যদি আমি করার চেষ্টা করি, আমি হোল্ডিং লিখতে পারি। ওকে, হোল্ডিং, অথবা আমি নতুন ভার্ব হিসেবে চিন্তা করতে পারি অ্যারেঞ্জিং। তাহলে পাবলিক ভার্সিটিজ কি করছে? পাবলিক ইউনিভার্সিটিজ আর হোল্ডিং or arranging seminars, symposiums, lectures, workshops, debates and exhibitions. ওখান থেকে পাবলিক ইউনিভার্সিটিজ আর মনে মনে যাকে রেখেছিলাম সেটুকুকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি কি রইলো? হোল্ডিং অর অ্যারেঞ্জিং। তোমরা অবশ্যই দুটো লিখবা না, তোমরা উত্তর লেখার সময় তোমাদেরকে যে কোনো একটা লিখতে হবে। আইদার ইউ চুজ হোল্ডিং অর ইউ চুজ অ্যারেঞ্জিং, দুটার একটা লিখবা। অ্যারেঞ্জিং কি অ্যারেঞ্জ করছে? seminars, symposiums, lectures, workshops, debates and exhibitions. So আমার চতুর্থ পয়েন্ট লেখা শেষ। Next I will try to find my fifth point. পরবর্তীতে আমি আমার পঞ্চম পয়েন্ট খোঁজার চেষ্টা করব। ওকে, একটু যদি এগিয়ে যাই। There is ample scope. Ample scope মানে প্রচুর সুযোগ রয়েছে। এটা আমি আগেও বলে ফেলেছি। কাদের জন্য? যারা সম্ভাবনাময় বা প্রতিশ্রুতিবদ্ধ তরুণ জ্ঞান অন্বেষণকারী, তারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করতে পারে। দে ক্যান এক্সপোজ, দে ক্যান গেট দ্য বেনিফিট ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট নিতে পারি এবং এখান থেকে আমি ভার্ব হিসেবে যদি চিন্তা করি পাবলিক ভার্সিটি গুলো এই সুযোগ সুবিধাগুলো প্রদান করছে বা এই সুবিধাটা প্রদান করছে, তাহলে আমি ভার্ব হিসেবে নিয়ে নিলাম প্রোভাইডিং অথবা গিভিং। অ্যাম্পেলের আগে একটা ভার্ব বসালাম, যেহেতু সবগুলোই ভার্ব দিয়ে শুরু হয়েছে। প্রোভাইডিং অথবা দিব গিভিং অ্যাম্পেল স্কোপ। কে দিচ্ছে? সামনে মনে মনে আমার পাবলিক ইউনিভার্সিটিজ আর কথাটা উজ্জ আছে। প্রোভাইডিং অর গিভিং অ্যাম্পেল স্কোপ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপোজার ফর প্রমিজিং ইয়াং নলেজ সিকার্স। ওকে, আরেকটি পয়েন্ট দরকার আমার, এবার বাকি অংশটা একটু পড়ে দেখি। মোরওভার, public universities offer residential and boarding facilities at low cost and subsidized rates. So what are the public universities doing? Public universities কি করছে? They are offering residential and boarding facilities. তারা residential এবং boarding facilities অফার করছে, but at a low cost, অল্প খরচে বা কম খরচে। তাহলে এইটুকু নিলেই আমার হয়ে যায়। তাহলে আমি অফারটাকে যদি আইএনজি দিয়ে করি অফারিং, কি করতে পারি? অফারিং রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এট লো কস্ট, তাহলে আমার পয়েন্টটা লেখা হয়ে যায়। ওকে, তাহলে এই পয়েন্টটাও আমি আমার বক্সে লিখে ফেলি, অফারিং রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এট লো কস্ট। তাহলে এইভাবে পয়েন্টগুলো খুঁজে বের করার পরে আমি আমার খাতায় পরীক্ষার উত্তরপত্রে আমি কিভাবে লিখবো, আমি ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারি। আমি ভার্টিক্যাল ডিরেকশনে অথবা হরাইজন্টাল ডিরেকশন, যেটি আমি কমফোর্ট ফিল করি, সেটাতে আমি সাজিয়ে নিব। ওকে, এখানে দেখো বক্সগুলো অলমোস্ট সেম সাইজের, মাঝখানে অ্যারোগুলো সুন্দর করে দিবা এবং এভাবে সুন্দর করে উপস্থাপন করলে উই ক্যান গেট 10 আউট অফ 10, আমরা 10-এ 10 পেতে পারি। ওকে, and here in question number 2 it is very easy to get 10 out of 10. এখানে 2 নাম্বার কোশ্চেনে 10-এ 10 পাওয়া আসলে খুব সহজ। if you take a little pain, যদি একটু কষ্ট করে, if you study a little, একটু পড়লে, you can get 10 out of 10 here. Okay, now look at the second exercise. দ্বিতীয় এক্সারসাইজ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা বাসায় করবা এবং আগামী দিন আমার ক্লাসে আমি এটা নিয়ে জিজ্ঞেস করব
এখান থেকে তোমরা একটা ফ্লো চার্ট করবা, যেটা প্রশ্নটা দেয়া আছে, ইউ উইল ইউজ দ্য সেম স্টাইল। তুমি একই স্টাইল ব্যবহার করবা। কিভাবে ফ্রেজ গঠন করবা? ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই ফ্রেজ ব্যবহার করে তুমি আরো 5টি পয়েন্ট তৈরি করবা এবং এই ফ্লো চার্টটা করে ফেলবা। আর অন্যান্য যে স্ট্রাকচার গুলো আমাদের রয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, সিঙ্গেল ওয়ার্ড, এগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।